हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ टिউশন। आजकेर क्लास 8 भौत विज्ञान फिजिकल साइंस सेकेंड यूनिटेर प्रश्नेर उत्तर सह साजेशन दिच्छी बंधुरा मन दिए देखते थाको। तो प्रथम होच्छे बस्तुर उष्णता बाड़ाते प्रयोजनीय ताप की विषयेर उपर निर्भर करे ना। प्रयोजनीय ताप बस्तुर उष्णता बृद्धिर परिमाणेर उपर निर्भर करे जाके स्मल टी बोले, बस्तुर भरेर उपर निर्भर करे जा स्मल एम बोले, एवं बस्तुर उपादानेर उपर निर्भर करे बा आपेक्षिक ताप ताके एस बोले। अर्थात प्रयोजनीय तापके यदि एच बड़ हातेर एच बला हय ताहले एम एस टी बा अनेक समय किউ बला हय, प्रयोजनीय तापके किউ बला हय, किউ इकुয়াল एम के टी। एम के टी केटा एखाने कि हलो बस्तुर ओई उपादान, बुझते पेरेछो, एटाও बला हय। तापेर सीजी एकक की, सीजीएस एकक क्यालोरी। क्यालोरी काके बोले एटा आछे 1 ग्राम विशुद्ध जलेर उष्णता 1 डिग्री सेंटिग्रेड बाड़ाते जे परिमाण ताप लागे ताके 1 क्यालोरी बोले। जलेर क्षेत्रे आपेक्षिक ताप कत ना 1 और तामार आपेक्षिक ताप कत 0.09, बुझते पेरेछो, एगुलो आछे। एबारे किউ इकुয়াল एम के टी बा एम एस टिर उपरे अंक आछे, एटा तोमरा अवश्यई करबे, अंक एगुलो आछे। एरपरे गलनांक काके बोले, स्फुटनांक काके बोले, एगुलो अनेक समय आछे। गलनांक, गलनांक, स्फुटनांक। स्फुटनांक प्रमाण चापे जे तापमात्राय कोनो विशुद्ध तरल बलबे, विशुद्ध तरल फुटे बाष्प हय ताके बला हच्छे स्फुटनांक। प्रमाण चापे जे तापमात्राय बा उष्णताय कोनो विशुद्ध तरल फुटे बाष्प हय ताके बला हच्छे स्फुटनांक। एइगुलो आछे। एरपरे एरपरे आछे जल बरफे परिणत होले, जल बरफे परिणत होले आयतने बाड़े, एर सुविधा एवं असुविधा लिखते हबे। जल बरफे परिणत होले आयतने बाड़े, एर सुविधा की? एर सुविधा हच्छे शीत प्रधान देशे जे जलाशय तार ऊपरे बरफ थाके और नीचे जल थाके, कारण जखन आयतने बाड़े बरफ ऊपरे भेसे जाए और नीचे जल ठंडा जल नीचे चले जाए। और असुविधा की ना जलेर पाइप, शीत प्रधान देशे जलेर पाइप की हय फेटे जाए, बुझते पेरेछो। एटा जल बरफे परिणत होले आयतने बाड़े, सुविधा एवं असुविधा। एरपरे बरफ दु टुकरो बरफ के एकसंगे चेपे, एरपरे मोस्ट इम्पोर्टेंट प्रश्न, दु टुकरो बरफ के एकसंगे चेपे छेड़े दिले जुड़े जाए केन, बा जोड़ा लागे केन ना? आमरा जानी बरफेर क्षेत्रे चाप बाड़ाले गलनांक कमे जाए, ताई जखन चाप देওয়া হচ্ছে দুটো বরফের সংযোগস্থলে গলনাঙ্ক কমে যায়, তাই বরফ জলে পরিণত হয়। আর আবার যখন চাপকে আমরা তুলে নিচ্ছি তখন কি হচ্ছে, আবার গলনাঙ্ক বেড়ে যায়, ফলে সেই জল আবার বরফে পরিণত হয়, তার ফলে বরফ দুটো জুড়ে যায়। এবারে ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতি, ফিউজ তার হচ্ছে একটা নির্দিষ্ট বেশি যদি প্রভাব হয় সেটা উত্তপ্ত হয়ে গলে যায় ফিউজ তার, বুঝতে পেরেছো। আর বৈদ্যুতিক হিটারেরও কার্যনীতি, হিটারে কি হচ্ছে, হিটারে হচ্ছে রোদ বাড়িয়ে তাপ বাড়ানো হয়। বৈদ্যুতিক হিটারে কি হচ্ছে, রোদ বাড়িয়ে তাপ বাড়ানো হয়। এবারে হিম মিশ্র কাকে বলে, প্রচুর পরিমাণে আসে। হিম মিশ্র কাকে বলে, হিম মিশ্র কাকে বলে, নাম দেখেই বুঝতে পারছো হিম মিশ্র। এবং ব্যবহার লেখো। একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানের উষ্ণতা নিজস্ব উষ্ণতা থেকে আরও নিম্ন উষ্ণতা সৃষ্টি করা হলে তখন তাকে বলা হচ্ছে হিম মিশ্র। যেমন আমরা বলতে পারি যে হিম মিশ্রণের ক্ষেত্রে, বুঝতে পেরেছো, যেটা আমরা জানি বরফ, বরফের সঙ্গে খাদ্য লবণ 3:1, মানে 3 ভাগ বরফ আর 1 ভাগ লবণ, আমরা যে লবণ খাই মেশালে তার তাপমাত্রা আরও অনেকটা কমে যায়। বরফের তাপমাত্রা 0 ডিগ্রি, কিন্তু খাদ্য লবণ মেশালে আরও অনেকটা কমে যায়, প্রায় -13 ডিগ্রি হয়ে যায়। এর ব্যবহার কি তাহলে না? ব্যবহার হচ্ছে মাছ মাংস সংরক্ষণে হিম মিশ্রণ ব্যবহার করা হয়। এরপরে লিন তাপ কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একদম আসবে। লিন তাপ কাকে বলে না? যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করে, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে তরল, এইভাবে অবস্থার পরিবর্তন করে কিন্তু উষ্ণতার পরিবর্তন করে না, তাকে বলে লিন তাপ। এইগুলো আসে খুব পরিমাণে। খুব সহজ প্রশ্ন হলে বরফ গলনে লিন তাপ কত এটাও আসতে পারে, বা 80 ক্যালোরি বলিতে কী বোঝে এটাও আসতে পারে। যদি হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন, এরকম প্রশ্নগুলো আসে, বুঝতে পেরেছেন। আর একটা প্রশ্ন আসে যে পিতলের কলসির থেকে
মাটির কলসির জল গ্রীষ্মকালে বেশি ঠান্ডা লাগে কেন? না, মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্র পথে জল চুইয়ে চুইয়ে কলসির বাইরে আসে এবং বাইরের বাতাসের সংস্পর্শে এসে কী হচ্ছে, জল জলীয় বাষ্পে পরিণত হয়। আর জলের এই যে জলীয় বাষ্প হলো জল থেকে, মানে অবস্থার পরিবর্তন হলো, এই অবস্থার পরিবর্তনের জন্য লিনতাপ দরকার। সেই লিনতাপ কলসির জল থেকে সংগ্রহ করে বলে তাপ হারিয়ে কলসির জল ঠান্ডা লাগে, এটা ভীষণ পরিমাণে আসে। এবার স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্ফুটনাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভর করে। কীরকম? না, যে তরল উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক কম, বুঝতে পারলে? যেমন স্পিরিটের স্ফুটনাঙ্ক কম জলের থেকে। আর তরলের উপস্থিতি অপদ্রব্যের উপরে নির্ভর করে, মানে এমনি জলের, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক যত, তাতে যদি খাদ্য লবণ মিশিয়ে দেওয়া হয়, মানে লবণ মিশ্রিত জলের কিন্তু স্ফুটনাঙ্ক তখন বেশি হয়, বুঝতে পারলে? এরপরে আর কি আছে? তরলের দ্রবীভূত পদার্থ বললাম, আর তরলের উপরিস্থিত চাপ। তরলের উপরে যদি আমরা চাপ বাড়াই স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। সেই জন্য প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করার ব্যবস্থা আছে, অর্থাৎ যে ভাপগুলো বা জলীয় বাষ্পগুলো তৈরি হয় সেটা বেরোতে পারে না, এমনভাবে ঢাকনাটা দেওয়া থাকে, যার ফলে ওই প্রেসার কুকারের যে তরল বা খাদ্যবস্তু থাকে তার উপরে চাপ বাড়ে বলে স্ফুটনাঙ্ক বাড়ে, অর্থাৎ বেশি তাপমাত্রায় সেদ্ধ হয়, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবারে প্রেসার কুকারের নীতি, এটাই নীতি এখনই বললাম। বা পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রেসার কুকার ব্যবহার করে কেন? প্রেসার কুকার নীতি এখনই বললাম যে চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়। আর পাহাড়ি অঞ্চলে কি হচ্ছে, আমরা জানি উচ্চতা বাড়লে চাপ কমে, তাই ওখানে কম চাপে তরল ফুটতে থাকে বা স্ফুটনাঙ্ক কম, তাহলে ভালো সেদ্ধ হয় না, সেই জন্য কুকার ব্যবহার করা হয়, কারণ কুকারে চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো আছে, বুঝতে পারলে? এবারে আমরা বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। বাষ্পায়ন হচ্ছে, আর স্ফুটন কি সশব্দে হয়, বাষ্পায়ন নিস্তব্দে হয়, কোনো শব্দ হয় না। আর স্ফুটন হচ্ছে সশব্দে হয়, টকবক টকবক করে জল ফুটে, তোমরা জানো। আর বাষ্পায়ন কেবল উপরিতল থেকে হয় তরলের, আর স্ফুটনটা কি হচ্ছে, সমগ্র তল থেকে হয়। আর যে কোনো তাপমাত্রায় বাষ্পায়ন হয়, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্ফুটন হয়, বুঝতে পারলে? এবার এইগুলো বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য আছে। এবারে কুয়াশা কাকে বলে, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কুয়াশা কাকে বলে, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? এবারে কুয়াশা কাকে বলে? না, সাধারণত কী হচ্ছে, সূর্যের অস্তের পরে, বুঝতে পেরেছো, সূর্যের অস্তের পরে সন্ধ্যার দিকে কি হচ্ছে, কোনো নির্দিষ্ট অঞ্চলে বাতাসের তাপমাত্রা যদি ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ তাকে বলে শিশিরাঙ্কের নিচে পৌঁছায়, তখন ওই এলাকার বাতাস জলীয় বাষ্প দ্বারা কি হচ্ছে, সম্পৃক্ত হয়, এবং তার কিছু কিছু জলীয় বাষ্প কী করছে, ওই বাতাসে ভূপৃষ্ঠ সংলগ্ন বরাবর ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা হিসাবে, এবং ধূলিকণাকে আশ্রয় করে, একে বলা হচ্ছে কুয়াশা। আর শিশির কি, এই অনেক কুয়াশা ছোট ছোট বিন্দু আরও যদি তাপমাত্রা কমে সেগুলো জমে জমে বড় হয়, এবং সেই বড় হলে ছোট ছোট জলকণায় পরিণত হলে পৃথিবীর টানে বা অভিকর্ষের টানে সেই জলকণাগুলো ভূপৃষ্ঠে পড়ে, বা ঘাসের উপরে বা গাছের পাতার উপরে, একে বলে শিশির। শিশির আর বর্ষার মধ্যে তফাৎ কি? বর্ষা অনেক উপর দিক থেকে আসে, আর শিশির কিন্তু উপর দিক থেকে আসে না। কুয়াশার ছোট ছোট যে কণাগুলো জমে শিশিরে পরিণত হয়, এগুলো শিশির কাকে বলে? শিশিরাঙ্ক কাকে বলে? ভীষণ পরিমাণে আসে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট অঞ্চলের যে বায়ু সবথেকে বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে বলা হয় তার শিশিরাঙ্ক। এবারে পাতলা কাগজের পাত্রে জল ফুটে, কিন্তু মোটা কাগজের জল ফুটে না, কাগজ পুড়ে যায় কেন? কিন্তু পাতলা কাগজ পুড়বে না, কারণ পাতলা কাগজের নিচে যখন তাপ দেওয়া হচ্ছে, সেই তাপ যেহেতু কাগজ পাতলা, সেই তাপ সহজে কাগজ ভেদ করে কাগজের ভিতরে যে জল আছে সেই জলে চলে যায়। কাগজের যে জ্বলনাঙ্ক মানে পুড়তে গেলে যে জ্বলনাঙ্ক, তার থেকে জলের স্ফুটনাঙ্ক অনেক কম, তাই কাগজ পোড়ার আগে, মানে জ্বলনাঙ্ক হওয়ার আগে জল কি করে, স্ফুটনাঙ্কে পৌঁছে যায়, তাই জল কি করে, ফুটতে থাকে। কিন্তু মোটা কাগজ হলে অত তাড়াতাড়ি তাপ যেতে পারে না, তাই গলনাঙ্কে পৌঁছানোর আগে জ্বলনাঙ্কে পৌঁছে যায়, স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগে জ্বলনাঙ্কে পৌঁছে যায়, তাই কাগজ পুড়ে যায়। এটা আসে এই অঙ্কগুলো, এখানে অঙ্কও আসে এখান থেকে, বুঝতে পারলে? এরপরে আমরা পরিবহন পরিচলন বিকিরণের পার্থক্য আসে, অনেক সময় করবে। এবার সূর্য থেকে কোন তাপ
এ তাপ কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে তাপ কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে। বিকিরণের জন্য কোনো মাধ্যম লাগে না। বিকিরণের জন্য কোনো মাধ্যম, বিকিরণ কাকে বলে? যে পদ্ধতিতে তাপ তরঙ্গ আকারে কোনো মাধ্যম ছাড়া বিস্তার লাভ করে বা সঞ্চারিত হয় তাকে বিকিরণ বলে। থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? এটা অনেক সময় আছে। থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? এটা অনেক সময় আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে থার্মোফ্লাক্সের চিত্র অঙ্কন করা কার্যনীতিটা কিন্তু আছে। কার্যনীতিটা মানে তাপের যে তিনটে পদ্ধতিতে তাপ যে সঞ্চারিত হয় বা তাপ পরিবাহিত হয়, সেই তিনটে পদ্ধতি কিভাবে থার্মোফ্লাক্সের মধ্যে বন্ধ করা হয়। না, প্রথমত থার্মোফ্লাক্স হচ্ছে দুটো তল দিয়ে তৈরি একটি কাঁচের পাত্র এবং সেটাকে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে বসানো থাকে। সেই দুটো কাঁচের পাত্রের ভিতরে বাতাসকে একটা পদ্ধতিতে বাইরে বের করে দেওয়া থাকে, অর্থাৎ শূন্যস্থান তৈরি করা থাকে। আর শূন্যস্থান তৈরি হওয়ার ফলে ভিতরের যে তাপ বা ঠান্ডা কি করছে, পরিবহন এবং পরিচলন হতে পারে না, কারণ পরিবহন এবং পরিচলন হতে গেলে মাধ্যম দরকার। আর কি, ওই যে কাচের ভিতরের দেওয়াল, সেই দেওয়ালে চকচকে আবরণ দেওয়া থাকে, তার ফলে কি হচ্ছে, ওইখানে তাপ এসে আবার প্রতিফলিত হয়ে ওই ফ্লাক্সের ভিতরে যে তরল আছে তাতে চলে যায়। তাহলে সহজে আলোর কি হয় না, তাপের কি হয় না, আলোর নয় তাপের কি হচ্ছে, বিকিরণ হয় না। এই তিনটে পদ্ধতি ওখানে বন্ধ করা থাকে, এটা বলতে হবে। এরপরে তাপের এসআই একক কি এবং কাকে বলে এটা আছে। তাপের এসআই একক জুল। তাপের আপেক্ষিক তাপের এসআই একক কি, সেটাও জুল। জুল পার কি এটা আসবে, বুঝতে পেরেছো? এইগুলো মুখস্থ করতে হবে। জুল পার কেজি পার কেলভিন মুখস্থ করতে হবে। জুল পার কেজি পার কেলভিন আপেক্ষিক তাপের এসআই একক। হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন, বা কুকুর জিভ বের করে থাকে কেন, এইগুলো সব একই প্রশ্ন। অবস্থার পরিবর্তনের জন্য লিনতাপ দরকার, লিনতাপ হারিয়ে এটা হয়। ক্যালোরিমিতির মূলনীতি কি না, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ আর শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, বুঝতে পারলে? তাপ ও তাপমাত্রা পার্থক্য, এটাও আছে। তাপ ও তাপমাত্রা পার্থক্য, বুঝতে পারলে? এটা আছে তাপমাত্রা পার্থক্য। তাপকে যদি আমরা কিছু পরিমাণে জলের সঙ্গে তুলনা করি, তাপমাত্রাকে জলের উষ্ণতার সঙ্গে তুলনা করব, বুঝতে পারলে? তাপ বেশি হলেই যে বস্তু তাপমাত্রা ত্যাগ করবে তা নয়, কিন্তু যার তাপমাত্রা বেশি সেই বস্তু কিন্তু তাপ ত্যাগ করবে, বুঝতে পারলে? তাপ মাপা হয় কি যন্ত্রে, ক্যালোরিমিটারে, আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারে, বুঝতে পারলে? এইগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের। হীরক ও গ্রাফাইটের পার্থক্য আছে। হীরক ও গ্রাফাইটের পার্থক্য, হীরক চকচক করে কিন্তু গ্রাফাইট চকচক করে না। হীরক দিয়ে কাঁচ কাটা হয় কিন্তু গ্রাফাইট দিয়ে কাঁচ কাটা যায় না। গ্রাফাইট দিয়ে কাগজের উপরে লেখা যায়, মানে পেন্সিলের যে শীষ সেটা কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি, কিন্তু হীরক দিয়ে লেখা যায় না। এরকম হীরক এবং গ্রাফাইটের পার্থক্য, বুঝতে পেরেছ? এবং একটা কি করে, তাপ পরিবহন করে আর তড়িৎ পরিবহন করে না। যেমন গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, বুঝতে পেরেছ? এইটা আছে, কিন্তু একজন কি করছে, তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করে। এরকম এগুলো পার্থক্য আছে। আচ্ছা, এবারে লিন তাপ এবং বোধগম্য তাপের পার্থক্য। লিন তাপ উষ্ণতার পরিবর্তন করে না, শুধু অবস্থার পরিবর্তন করে, কিন্তু বোধগম্য তাপ হচ্ছে কি পড়ে, যে উষ্ণতারও পরিবর্তন করে। এবার আলো চ্যাপ্টার কোনো স্কুলে হবে, কোনো স্কুলে হবে না। আলো চ্যাপ্টার যাদের হবে তাদের একটু শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রতিফলন কাকে বলে করে রাখবে। প্রতিবিম্বের সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়, 360 বাই দুটো দর্পণের মাঝের কোণ, এটা আসবে। আর সদ্বিম্ব কাকে বলে, অসদ্বিম্ব কাকে বলে, এটা আছে। আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে, এটা আছে। প্রতিসরাঙ্ক একদম আছে। যে স্কুলে এটা হবে এই প্রশ্নের উত্তরগুলো করে যাবে। এবং আলোর যে প্রতিসরণ কিভাবে হচ্ছে সেটা চিত্র এঁকে দেখাও, কোনটা আপতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ, এবং আলোর প্রতিসরণের সূত্র লেখো এবং শর্ত লেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট একদম আসবে, বুঝতে পারি? হীরা চকচক করে কেন, বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ দাও। না, মরুভূমির মরীচিকা। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ কি, মরুভূমির মরীচিকা। আলোর গতিবেগ কত, না 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু আলো চ্যাপ্টারে আছে। প্রতিসরাঙ্ক কাকে বলে, যে স্কুলে আছে শুধু প্রশ্নগুলো বলে দিলাম, কারণ অনেক স্কুলে আলোটা হবে না, আবার কোনো স্কুলে আলোটা হবে, বুঝতে পারলে? এবারে তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টার।
তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ দাও। না, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনকালে যাদের রাসায়নিক পরিবর্তন হয়, ভেঙে যায়, তাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ দাও, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, লঘু, এইগুলো বা এইগুলোর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পারল, লবণ মিশ্রিত জল, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ওই যে পদার্থ বললাম না, যে তড়িৎ বিশ্লেষণ একটা ঘটনা, আর তড়িৎ বিশ্লেষ্য একটা পদ্ধতি, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, বুঝতে পেরেছ? যে সকল পদার্থ গলিত বা গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। আর এই ঘটনাকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। তড়িৎদ্বার কাকে বলে? না, ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা তড়িৎ বিশ্লেষণ করানোর জন্য যে দুটি দণ্ড ব্যবহার করা হয়, বুঝতে পারছো, ক্যাথোড এবং অ্যানোড হিসাবে, তাদের বলা হচ্ছে তড়িৎদ্বার। আর ক্যাথোড এবং অ্যানোড কাকে বলে? না, যেটার সঙ্গে কীটা যুক্ত থাকবে, ক্যাথোড কাকে বলবে? বুঝতে পারছো, তড়িৎ বিশ্লেষ্যে ব্যাটারির সঙ্গে, আচ্ছা, ক্যাথোড কাকে বলে? না, যেটা বললাম, ভোল্টামিটারে যে দুটো তড়িৎদ্বার থাকে তার মধ্যে একটা ঋণাত্মকের সঙ্গে যুক্ত থাকে আর একটা ধনাত্মকের সঙ্গে যুক্ত থাকে। যেটা ঋণাত্মকের সঙ্গে যুক্ত থাকে তাকে বলছে ক্যাথোড, আর যেটা ধনাত্মকের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যানোড। এবার আয়ন কাকে বলে, ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে? আয়ন, তড়িৎগ্রস্ত কণাকে আয়ন বলে। এবং ক্যাটায়ন কাকে বলবে? না, যেগুলো হচ্ছে ধনাত্মক আয়ন তাকে বলা হবে ক্যাটায়ন, আর যেগুলো ঋণাত্মক আয়ন তাকে বলা হবে অ্যানায়ন। এগুলো আছে ক্যাথোড এবং অ্যানোড কাকে বলে, বুঝতে পেরেছি? এবং ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? ক্যাথোডে হচ্ছে ভীষণ আছে, আর অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া ঘটে আর অ্যানোডে কী ধরনের? ক্যাথোডে হচ্ছে বিজারণ, অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী হবে, অ্যানোডে কী হবে? না, অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন। অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের সুবিধে কী? তড়িৎ লেপন ভীষণ পরিমাণে আসে, নাম দেখে বুঝতে পারছো। তড়িৎ লেপন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপরে আর একটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলবে তড়িৎ লেপন। এর ফলে কি হবে? এর ফলে ওই ধাতুটি দেখতে সুন্দর হবে, মজবুত হবে এবং কি হচ্ছে, ক্ষয় কমবে। এগুলো হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। তাহলে একটা হলো মজবুত হবে, একটা হলো দেখতে সুন্দর হবে, আর একটা হলো ক্ষয় প্রতিরোধ হবে, ক্ষয় কম হবে। তড়িৎ লেপন কাকে বলে এবং তড়িৎ লেপনের উদ্দেশ্য। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সব বস্তুর উপর তড়িৎ লেপন করা হয় তাকে কি হিসাবে তড়িৎদ্বার, মানে কি তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়? না, তাকে ক্যাথোড। যে সব বস্তুর উপর তাকে হচ্ছে ক্যাথোড, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে বলা হবে অ্যানোড, তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে। অর্ধপরিবাহীর উদাহরণ কি? জার্মেনিয়াম এবং সিলিকন ভীষণ পরিমাণে আসে। অর্ধপরিবাহীর উদাহরণ জার্মেনিয়াম এবং সিলিকন, এগুলো ভীষণ পরিমাণে আসে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, তোমাদের কিন্তু প্রায় এগুলো আসবে। এবারে পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য কী? না, পরমাণু ইলেকট্রন এবং প্রোটন থাকে, কিন্তু আয়নে থাকবে ইলেকট্রন বা প্রোটন, বুঝতে পেরেছো? না, আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত। আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত, মানে হয় ধনাত্মক না হলে ঋণাত্মক। পরমাণু হচ্ছে সুস্থিত নয়, কিন্তু আয়ন সুস্থিত। পরমাণু সুস্থিত নয়, আয়ন সুস্থিত। আর পরমাণু হচ্ছে নিস্তড়িৎ, আয়ন হচ্ছে তড়িৎগ্রস্ত, একটু আগে বললাম। পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি সুস্থিত যদি বলে, সেটা হবে আয়ন সুস্থিত। আয়ন সুস্থিত, ঠিক আছে। এবারে তড়িতের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বেশি পরিমাণে আসে, যে চাপ প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়া হয় এমন উদাহরণ। চাপ প্রয়োগের ফলে রাসায়নিক বিক্রিয়া, যেমন জানো খেলনা বন্দুকের ওই যে যখন আমরা আওয়াজ করি, ফটকা ফাটাই, সেইগুলো চাপ প্রয়োগের ফলে হয়। চাপ প্রয়োগের ফলে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। খাবার সোডার সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট। এইচটা কিন্তু বড় হাতের হবে, সোডিয়াম বাইকার্বনেট, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আছে খাবার সোডার সংকেত। এরপরে কয়েকটি জৈব দ্রাবকের উদাহরণ দাও। ইথার, বেনজিন, ক্লোরোফর্ম। জৈব দ্রাবকের উদাহরণ ইথার, বেনজিন এবং ক্লোরোফর্ম, এটা আছে, বুঝতে পারলে? এবারে চাপ প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়া উদাহরণ বলে দিয়েছি, এটা এই ধরনের প্রশ্নগুলো আসে রাসায়নিক বিক্রিয়া থেকে। এরপরে অনুঘটক কাকে বলে? অনুঘটক বা ক্যাটালিস্ট কাকে বলে? একদম আসবে।
অনুঘটক বা ক্যাটালিস্ট কাকে বলে? না, যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগকে বাড়িয়ে দেয় তাকে আমরা অনুঘটক বলবো, এবং উদাহরণসহ বলতে হবে। উদাহরণসহ বলতে হবে, শুধু এ করলে হবে না, বুঝতে পেরেছো? উদাহরণসহ বলতে হবে। যেমন ম্যাঙ্গানেজ ডাই অক্সাইডের গুঁড়ো মেশালে, মানে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, বুঝতে পেরেছো? ম্যাঙ্গানেজ ডাই অক্সাইড মেশালে কি হচ্ছে, আরও দ্রুত হারে ভেঙে যায়, আরও দ্রুত হারে ভেঙে যায়, বুঝতে পারলে? তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে আরও দ্রুত ভাঙছে কে? MnO2। তাহলে এখানে এটা হলো অনুঘটক, এখানে এটা হলো অনুঘটক। অনুঘটকের বৈশিষ্ট্য কি? না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নিজের কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার বেগকে শুধু বাড়িয়ে দেয়। এটা হচ্ছে অনুঘটকের উদাহরণ। জৈব অনুঘটকের উদাহরণ, জৈব অনুঘটকের উদাহরণ আছে, বুঝতে পেরেছ? যেমন কি আছে, জৈব অনুঘটকের উদাহরণ আছে, বুঝতে পেরেছেন? এনজাইম এগুলো আছে, এনজাইম উৎসেচক বা এনজাইম জৈব অনুঘটক কাকে বলে তার উদাহরণ আছে। এই যে আলু বা হচ্ছে ওই যে লিভার কি উৎসেচক থাকে, এগুলো আছে, বুঝতে পারছো? ক্যাটালেজ এগুলো থাকে, এগুলো প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন। আমাদের প্রস্রাবের সঙ্গে আমরা কোন গ্যাস নির্গত হয়? প্রস্রাবের সঙ্গে কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় প্রস্রাবের সঙ্গে। এবারে তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তাপমোচী নাম দেখে বুঝতে পারছো, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে বা তাপ নির্গত হবে তাকে বলবো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। আর তাপগ্রাহী ক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ গৃহীত হবে বা তাপ কমবে তাকে বলবো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া, বুঝতে পারলে? এরকম উদাহরণ সহ কিন্তু আসবে তাপগ্রাহী। যেমন এখানে দেখো CH4 + Cl2, CH3Cl2 হচ্ছে এবং HCl হচ্ছে এবং তাপ কমে যাচ্ছে, তাপ কমে যাচ্ছে, বুঝতে পারলে? এটা হচ্ছে এরকম করে প্রশ্ন আসে যে তাপগ্রাহী এবং তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ দাও। এবারে ভৌত পরিবর্তনের উদাহরণ হয়, যেখানে তাপগ্রাহী আর তাপমোচী ভীষণ পরিমাণ আছে। তাপগ্রাহী ভৌত পরিবর্তন আর তাপমোচী ভৌত পরিবর্তন। তুমি জলে যদি ফোঁটা ফোঁটা করে অ্যাসিড দাও প্রচুর তাপ হবে, কিন্তু এটা ভৌত পরিবর্তন, এটা হচ্ছে তাপমোচী ভৌত পরিবর্তন। আর তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি জলে দাও তাপ কমে যাবে, এটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। এরকম পরিমাণে আসে এইগুলো, বুঝতে পেরেছ? এবারে অ্যাসিডের সংকেত, না এটা কী আছে? অ্যাসিটিলিন গ্যাস। আচ্ছা, C2H2 এটা আলাদা, অ্যাসিডিক অ্যাসিডও থাকে অনেক সময়। আচ্ছা, এরপরে চুন জলে CO2 দিলে ঘোলা হয়ে যায় কেন? চুন জলে CO2 দিলে ঘোলা হয়ে যায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পেরেছো? চুন জলে CO2 দিলে ঘোলা হয়ে যায় কেন? এটা আছে। এরপরে মরচে পড়ার জন্য কি কি দরকার? মরচে পড়ার জন্য জল এবং অক্সিজেন দরকার। আচ্ছা, মরচে কাকে বলে? না, লোহাকে যদি মুক্ত বাতাসে রেখে দেওয়া হয় বা আর্দ্র পরিবেশে লোহার উপরে যে বাদামি আস্তরণ পড়ে তাকে বলে মরচে। এটা অ্যাকচুয়ালি জলযুক্ত অক্সাইড, এর সংকেতটা এইভাবেই হয়, বুঝতে পেরেছো? এই যে Fe2O3 এবং XH2O, মানে কত অণু জল আছে বলা হচ্ছে না। Fe2O3 এবং XH2, এটা হচ্ছে মরচের সংকেত। আর এইরকম প্রশ্ন আসে, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, এই প্রশ্নগুলো আসে। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে, জারণ এবং বিজারণ একসঙ্গে হয় দেখাও, বা একটা এরকম বিক্রিয়া দিয়ে দিবে এখানে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে, বা জারণ বিজারণ একসঙ্গে হচ্ছে দেখাও। এইভাবে কিন্তু জারণ বিজারণ থেকে প্রশ্ন আছে। এগুলো সবই তোমাদের টেক্সট বইতে আছে, তোমরা অবশ্যই পড়বে, বুঝতে পারলে? এরপরে গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজেশন, যেটা GI লোহা বলি না, জি মানে আই মানে আয়রন, আর জি মানে ওই যে গ্যালভানাইজ করা হচ্ছে, বুঝতে পেরেছো? জিঙ্কের আবরণ দেওয়া আছে। তাহলে কোনো ধাতুর উপরে অর্থাৎ লোহার উপরে যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, মানে তড়িৎ লেপন পদ্ধতিতে, তখন আমরা তাকে বলবো গ্যালভানাইজেশন। তাহলে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতিতে বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, তাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন। ভীষণ পরিমাণে আসে। অক্সিজেন ছাড়া দহন সম্ভব এমন উদাহরণ দাও। অক্সিজেন জানি আমরা, আগুন জ্বালাতে গেলে অক্সিজেন লাগে, কিন্তু অক্সিজেন ছাড়াও দহন হতে পারে। ক্লোরিন গ্যাস অ্যান্টিমনি গুঁড়ো, বুঝতে পেরেছি? ফেললে অ্যান্টিমনি কী হচ্ছে, জ্বলে ওঠে, এটা হচ্ছে তার উদাহরণ। এরকম আছে। জারণ বিজারণ একসঙ্গে উদাহরণ দাও। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আসে, যেগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো অবশ্যই করে যাবে।
তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন, প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা, এবং অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব খুব ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।